একটি অবশ্যই সল্টলেকের বিদ্যাসাগর আবাসন, কারণ এই বিদ্যাসাগর আবাসনে থাকেন মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পান। যদিও তিনি কর্মসূত্রে এখন রয়েছেন বহরমপুরে ভাড়া বাড়িতে। 100 দিনের কাজে দুর্নীতি তদন্ত করতে তার বাড়িতে আজ তল্লাশি চালান। কোন সময়ের ঘটনা? যে সময় সঞ্জয় পান ধনেখালির বিডিও ছিলেন, তখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এবং সেই অভিযোগে বিধাননগরে আজ তার বাড়িতে তল্লাশি চালান তদন্তকারী অফিসাররা। আর ওরা সেগুলো ওনার কাছেও মোস্ট প্রবাবলি এখন গেছে চাকরির জন্য। ওনাকে তো ওখান বহরমপুরে পোস্টেড, ওখানেই থাকতে হয়। জিজ্ঞাসাবাদ কিছু করেনি, ওরা সারা বাড়ি তোলপাড় করে সব কিছু সার্চ করলো, সার্চ করে কিছুই পায়নি। যেটা নিয়ে গেছে একটা বহুদিনের পুরনো আনইউজড ব্যাটারি ছাড়া ল্যাপটপ আর আমার ফোন। উনি 96 থেকে এই সার্ভিসে আছেন। কোনো রকম দুর্নীতি করতে পারে এটা আমাদের অন্তত বিশ্বাস না। তিনি তো এখানে থাকেন না, তিনি থাকেন বহরমপুরে ভাড়া বাড়িতে। তো যে সময় সল্টলেকের এই তার আবাসনে ইডি তদন্তকারীরা, তখন তাদের আরেকটা টিম বহরমপুরে তার ভাড়া বাড়িতেও যায়, সেখানেও চলে তল্লাশি। এখানে যেমন পুরনো খারাপ হয়ে যাওয়া ব্যাটারি অবস্থায় একটা ল্যাপটপ নিয়ে গেছেন তল্লাশির পরে, কিন্তু তার সঙ্গে বহরমপুর থেকে আরও কী কী নিয়ে গেছেন সেটাও দেখতে হবে। এবং বহরমপুরে বেশ কিছুক্ষণ ধরে টানা তল্লাশি চলে। ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পান কি বলছেন এ প্রসঙ্গে? ওনারা কিছু জিজ্ঞাসাবাদ ছিল, ওনারা জিজ্ঞেস করেছেন, যা যা জানতে চেয়েছেন আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি, সবকিছু বলেছি। ত্রিসীমানায় কোথাও দুর্নীতি আমার খুঁজে পাওয়া যাবে না। আমার কাছ থেকে কয়েক টাকায় খালি জিনিস জানতে চেয়েছেন, যার সঙ্গে রথীন্দ্রনাথদের কোনো সম্পর্ক নেই। আমি চিনিও না, আমার চেনার কোনো প্রশ্নও নেই। এই জেলা নিয়ে কোনো কিছু প্রশ্ন ওনাদের নেই। ওনারা আমার কাছে একটা বিষয় নিয়ে জানতে চেয়েছিলেন, যা যা জানতে চেয়েছেন দিয়ে দিয়ে। রথীন দে বা রথীন্দ্রনাথ দে, সেই প্রসঙ্গে যখন জানতে চাওয়া হলো তখন তিনি বলেছেন যে তিনি চেনেন না, তার সঙ্গে এই বিষয়ে কোনো সম্পর্ক নেই। যাই হোক, রথীনদের বাড়ির প্রসঙ্গেও যাব, তবে তার আগে এই সঞ্চয় পান যেখানে ভাড়া থাকেন, সেখানে তার আশপাশে যারা থাকেন সকাল থেকে তারাও তো দেখেছেন যে ইডি আধিকারিকরা এসেছেন, তার সঙ্গে এসেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা কি বলছেন শুনুন। একটু লজ্জাজনক বিষয় যে আমাদের পাড়ায় এমন একজন মানুষ থাকেন যিনি দুর্নীতির সাথে যুক্ত। তো আমরা চাই যে এই রকম দুর্নীতিমূলক কাজগুলো, এত বড় একটা অনারেবল পোস্টে থেকে উনি যেটা করছেন আমাদের, এটা অপরাধমূলক কাজ, এটা আমরা মেনে নেব না। এটার জন্য একটা শাস্তির দরকার, যাতে আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন, পরের জেনারেশন, যে কোনো জেনারেশনই হোক না কেন, এই রকম কাজগুলো যেন না করে। সঞ্চয়ন পান অভিযুক্ত, দোষী এখনো প্রমাণ হয়নি, কিন্তু ওই যে বলছিলাম না, সাত সকালে যদি তদন্তকারীরা চলে যান কোথাও এবং তার সঙ্গে প্রচুর জওয়ান দাঁড়িয়ে থাকেন, কোথাও একটা ন্যারেটিভ তৈরি হয়ে যায়, নিশ্চয়ই তো কিছু করেছেন, তা না হলে কেন তদন্তকারীরা তদন্ত করতে আসবেন? তো এই বহরমপুরেই আরও একজনের বাড়িতে তদন্তকারীরা আজ সকালেই গিয়েছিলেন। রথীন দে, পঞ্চায়েত কর্মী রথীন দে, তার বাড়িতে গিয়েছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির। সেই দুর্নীতির তদন্তে পঞ্চায়েত কর্মী রথীন দেখে জিজ্ঞাসাবাদও করা হয়। জাতিগত শংসাপত্রে গন্ডগোল করা হয়েছে, এই অভিযোগে আজ ঝাড়গ্রামে এক WSC অফিসারকে তার বাড়িতেও আজ ইডি যায়। WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডল, ঝাড়গ্রামের বাছুরডোবা আবাসনে তার বাড়ি, সেখানেও আজ তদন্তকারীরা যান। मुझे केस रेफरेंस अभी तक नहीं मिला है, मेरे एसपी से मांग रहा है। आप लोग कीजिए आपका जो काम है, लेकिन मुझे केस रेफरेंस दीजिए। नहीं मेल अभी तक नहीं आया। बार बार हमारा DG सर भी पूछ रहा है, तो व्हाट्सएप में कर दिए ना, मेरा व्हाट्सएप में कर दीजिए। तो वो जो नीचे है ना, उसको बोलिए मैं ऊपर में आ रहा हूँ आपके पास, मैं अकेले ही आ रहा हूँ, बात करना है मुझे। बोल दीजिए इसको।
কিন্তু এই যে একযোগে একই দিনে এত জায়গায় ইডির তদন্তকারী অফিসাররা, এর পিছনে কি রাজনীতি আছে? এর পিছনে রাজনীতি দেখছে তৃণমূল। তৃণমূলের দাবি যে এই সব কিছু তৎপরতা শুরু হয়েছে কারো না কারো অঙ্গুলি হেলনে, এবং তারা ইঙ্গিত করছেন গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের দিকে, যখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর জানালেন যে অ্যাকশন হবে। শুনুন সেই বক্তব্য, শুনুন গতকালের। ऑनरेबल एचएम का साथ जो डिस्कशन हुआ वो तो मैं बाहर बोलने वाला नहीं हूँ, वो तो आप आगे जो एक्शन होगा उसमें आपको दिखाई पड़ेगा। অ্যাকশন হোগা বলেছিলেন, তাহলে কি সেই অ্যাকশনের নমুনা এটা? প্রশ্ন তুলছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শুনুন তার বক্তব্য। কাল লোডশেডিং এ জেতা বিরোধী দলনেতা অমিত শাহর সঙ্গে দেখা করে হুঙ্কার দিলেন যে দেখুন কি হয়, তারপরেই আবার এজেন্সি সক্রিয়তা, তারা যে বিজেপির বাড়ির লাঠিয়াল, এ তো বোঝাই যাচ্ছে যে ভুয়ো জব কার্ড। এই কেলেঙ্কারিতে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ কত এগিয়ে, সেখানে এজেন্সি যাচ্ছে না, ভোট এগিয়ে আসছে, নিজেদের লড়ার মুরদ নেই, সংগঠন নেই, উন্নয়ন নেই। তারা হয়রানি করার জন্য, কলুষিত করার জন্য, নেগেটিভ প্রচার করার জন্য বিজেপির কথায় এটা রাজনৈতিক ষড়যন্ত্রে এসব কাজ করছে। এই অভিযোগ যখন উঠছে তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। গতকাল প্রধানমন্ত্রী অন দ্য ফ্লোর অফ দি লোকসভা তিনি কালকে বলেছেন এজেন্সির উপরে আমাদের কোনো হস্তক্ষেপ নেই, ইন্টারফেয়ার করি না, কিন্তু আমি সমস্ত চোরেদেরকে আইন অনুযায়ী শাস্তি হোক চাই, এটা প্রধানমন্ত্রী বলেছেন। এবং আমি যার টাকা চুরি করেছেন আমি উসুল মানে আদায় করাবো। 100 দিনের কাজ নিয়ে বিডিওদের করা এফআইআর পুলিশ ব্যবস্থা না নেওয়ার জন্য আজকে স্বাভাবিকভাবে আইন অনুযায়ী ইডি এটাতে ঢুকে পড়েছে, এবং এর মধ্যে আমাদের কোনো রোল নেই। আর আমার যদি এতই প্রভাব থাকতো তাহলে আমি জনস্বার্থের মামলা হাইকোর্টে করতাম না। বা লজ্জা হচ্ছে যে শিক্ষাঙ্গনের এইরকম ছবি হয় কি করে। তো এই সবের পিছনে দায়ী বলা হচ্ছে যাকে, প্রধান শিক্ষক, এফআইআরেও যার নাম রয়েছে, সেই প্রধান শিক্ষককে এখনো ধরা সম্ভব হয়নি। তার দাবি তিনি ষড়যন্ত্রের শিকার, আর এই দাবি করে তিনি আগাম জামিনের আবেদন করেছিলেন, সেই আবেদনও নাকচ হয়ে গিয়েছে। অমিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অমিত, এই আগাম জামিনের আর্জি খারিজ হলো কেন? একেবারে দেখো, নরেন্দ্রপুর স্কুল কাণ্ডে অভিযুক্ত এবং যে এখনো পর্যন্ত অধরা প্রধান শিক্ষক সাইদ ইমতিয়াজ আহমেদ, তিনি আগাম জামিনের আবেদন করেছিলেন আলিপুর জেলা আদালতে। সেখানে আজকে শুনানি পর্ব ছিল এবং সওয়াল জবাব শেষে কিছুক্ষণ আগে অর্ডার হয়েছে, তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এবং সওয়াল জবাবের শুরুতেই তার আইনজীবী আদালতের কাছে স্পষ্ট করেছিলেন বা সওয়াল করতে যে অভিযোগ করেছিলেন যে প্রধান শিক্ষক তিনি একজন শিক্ষকের ষড়যন্ত্রের শিকার। যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হচ্ছে অডিটকে কেন্দ্র করে এই গন্ডগোল, আদতে এমন কোনো ঘটনা নয়। ওই স্কুলেরই একজন নাবালিকা কিছুদিন আগে যৌন নির্যাতনের শিকার হয়েছে। অমিত, আদালত কি মনে করছে এই যে প্রধান শিক্ষক বা তার আইনজীবী বলছেন যে তিনি ষড়যন্ত্রের শিকার, শিক্ষকদের একাংশ ষড়যন্ত্র করছে, আদপেও এগুলো ঠিক নয়, তাই কি তার আগাম জামিনের আর্জি খারিজ হয়ে গেল? একেবারে দেখো, সরকারি আইনজীবী, অন্যদিকে আক্রান্ত শিক্ষক শিক্ষিকার আইনজীবীর তরফে আদালতে স্পষ্ট করা হয়েছে যে ঘটনা কিন্তু মূল মাথা বা মূল ষড়যন্ত্রকারী প্রধান শিক্ষক নিজেই। এবং অন্যদিকে কলকাতা হাইকোর্টের যে অর্ডার, সে অর্ডারেও কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে যে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করতে হবে। এই জায়গা থেকে সওয়াল জবাব শেষে জেলা আদালত আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছে। ধন্যবাদ। খবর